নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একজন নেচার পোয়েট এবং রোম্যান্টিক পোয়েট এর লেখা, সেই কবিতার বেঙ্গলি অ্যানালাইসিস, লাইন বাই লাইন তার ব্যাখ্যা আমরা পড়ব। তো প্রথমে কবি এবং এই কবিতাটি সম্পর্কে জেনে নেওয়া যাক। Composed upon Westminster Bridge, September 3, 1802, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবিতাটির নাম অনেকেই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এরকম নাম দিয়ে থাকেন। এই নামটা হচ্ছে সম্পূর্ণ নাম, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আর কবিতাটি লেখা সম্পূর্ণ হয়েছিল সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর 1802-তে। তো যাই হোক, প্রথমে কবি সম্পর্কে দেখে নেওয়া যাক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850 পর্যন্ত তার জীবনকাল। brought in the English Romantic movement with the publication of lyrical ballads in 1798 that he had jointly written with another romantic poet, Samuel Taylor Coleridge. এটা একটা ইংরেজি সাহিত্যের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যেটাকে রোম্যান্টিক এজ বলা হয়। এই রোম্যান্টিক এজে বিভিন্ন রোম্যান্টিক পোয়েটস, তাদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন। তিনি আরেকজন রোম্যান্টিক পোয়েট, এই স্যামুয়েল টেইলর কোলরিজের সঙ্গে মিলিতভাবে একটি জয়েন্টলি অর্থাৎ মিলিতভাবে একটি সংকলন রচনা করেন, যার নাম লিরিক্যাল ব্যালাডস। অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস দুজন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, এই দুজন একসাথে 1798-এ এটাকে প্রকাশিত করা হয়। The poets were concerned with the language of poetry and the real language of men. হ্যাঁ, মানুষের আমাদের দৈনন্দিন জীবনের ল্যাঙ্গুয়েজের সঙ্গে কবিতার ভাষাকে একাত্ম করার জন্য এই কবিদের প্রচেষ্টা ছিল। যাই হোক, ওয়ার্ডসওয়ার্থ wrote much of his poetry in the Lake District of Cumbria where he was born. এই যে তার এখানে, এটা তার জন্মস্থান পেয়ে গেলাম আমরা। লেক ডিস্ট্রিক্ট অফ কাম্ব্রিয়াতে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জীবনের বেশিরভাগ কবিতাই তিনি সেখানেই রচনা করেন। In his poetry, which he described as the spontaneous overflow of powerful emotions, recollected in tranquility, অর্থাৎ স্মৃতিচারণা করা প্রশান্তিময় পরিবেশে বসে, এবং তখন যে স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত আমাদের আবেগের প্রতিফলন ঘটে, সেইটাকে তিনি তার কবিতাগুলোতে ব্যক্ত করার চেষ্টা করেছেন। দ্য পোয়েট সেলিব্রেটেড হিজ ভেরি পার্সোনাল রিলেশনশিপ উইথ নেচার, তার ব্যক্তিগত সম্পর্ক প্রকৃতির সঙ্গে, সেটাই তিনি তার কবিতাগুলোতে প্রকাশ করার চেষ্টা করেছেন। আর এই কারণেই তাকে নেচার পোয়েট বলা হয়। নেচার পোয়েট অর্থাৎ তিনি তার প্রায় সব কবিতাতেই প্রকৃতি নিয়ে তার কবিতাগুলোকে লিখেছেন, প্রকৃতিকে সেলিব্রেট করেছেন। দ্য ড্যাফোডিলস, দ্য লুসি, দ্য ভিলেজ ইডিয়ট, দ্য রিভার্স, দ্য মাউন্টেন্স ওয়ার অল পার্ট অফ দিস এক্সপিরিয়েন্স। এবং এই যে তার অভিজ্ঞতা, এই যে তার চলার পথ, এই মতাদর্শ নিয়ে লেখা কবিতাগুলোর নামগুলো এইখানে দেওয়া হয়েছে। দ্য ড্যাফোডিলস, দ্য লুসি, দ্য ভিলেজ ইডিয়ট, the rivers, the mountains. Wordsworth went on landscape tours of the Alps, Italy, France and Switzerland. এই সব দেশগুলো তিনি ঘুরেছেন, আলপসে গেছেন তিনি ল্যান্ডস্কেপ চর্চা করার জন্য, দৃশ্য এবং প্রকৃতিকে চর্চা করার জন্য। অ্যান্ড ডিসকভার্ড এ প্রোফাউন্ড লাভ ফর নেচার, এবং প্রকৃতির প্রেমে তিনি আরও মুগ্ধ হয়ে যান। Even as he found respect and sympathy for the ordinary man, সাধারণ মানুষ সম্পর্কেও তার যথেষ্ট করুণা এবং সহানুভূতি ছিল। and women who toiled hard on the land, এবং সেই সব যারা নাকি সেই সব জায়গায় কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইতিহাসে, ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। 1789 impressed upon him the ultimate values of liberty, equality and fraternity. লিবার্টি অর্থাৎ স্বাধীনতা, ইকুয়ালিটি অর্থাৎ সাম্যবাদ, এবং ফ্র্যাটার্নিটি অর্থাৎ সৌভ্রাতৃত্ব, এগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করে এই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টাতে। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ মেড পোয়েট লরেট ইন 1843। 1843 সালে তাকে পোয়েট লরেট সম্মানে
সম্মানিত করা হয়। এরপর এই কবিতাটি সম্পর্কে একটু জেনে নিই। ওয়ার্ডসওয়ার্থ ইউজেস দ্য ইটালিয়ান সনেট 14 লাইন্স ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেট। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ ইটালিয়ান সনেট লেখার যে পদ্ধতি, তার যে গঠন, সেই গঠন অনুসারে তিনি তার সনেটগুলো লিখেছেন, যেটাতে 14টা লাইন থাকবে, 14 লাইন্স, ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেট। অক্টেভ কি? 14টা লাইনের প্রথম 8টি লাইনকে অক্টেভ বলা হয় এবং পরের যে 6টি লাইন, অবশিষ্ট 6টি লাইনকে সেস্টেট বলা হয়। টু সেলিব্রেট দ্য সিটি অফ লন্ডন, এখানে সম্পূর্ণ কবিতাটিতে লন্ডন শহর সম্পর্কে এবং সকালবেলার ভোরের আলোতে লন্ডনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে, মানে শুধুমাত্র লন্ডন শহর নয়, ভোরের নতুন আলোতে, সূর্যের প্রথম আলোতে লন্ডনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে এখানে সেলিব্রেট করার চেষ্টা করেছেন তিনি তার এই 14 লাইনের সনেটের মাধ্যমে। দ্য ফার্স্ট 8 লাইন অফ দ্য অক্টেভ, এই যেটা বললাম আমি, প্রথম অর্থাৎ প্রথম 8 লাইন, যেটাকে আমরা বাংলায় অষ্টক এবং ষষ্ঠক বলে থাকি। অক্টেভ অর্থাৎ অষ্টক, প্রথম 8 লাইনে যেটা বলা হয়েছে, ফলো দ্য রাইম স্কিম এ বিবি এ এ বিবি এ, এটাকে বাংলায় আমরা ছন্দ বলি। অর্থাৎ প্রতিটা লাইনের শেষের যে শব্দটি, সেটা আমরা জানি ছোটোবেলা থেকে আমরা কবিতা পড়ে এসেছি, কবিতায় হচ্ছে ছন্দ মিলিয়ে মিলিয়ে লাইন তৈরি হয়। সেই যে ছন্দ মেলানোর যে গঠন পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে এখানটায় এ বিবি এ এ বিবি এ, এই পদ্ধতিতে ছন্দগুলি তৈরি করা হয়েছে। এটাকে রাইম স্কিম ইংরেজিতে এবং বাংলায় ছন্দ বলা হয়। অক্টেভের অর্থাৎ অষ্টকের ছন্দ হচ্ছে এটা, এ বিবি এ এ বিবি এ। দ্য ফলোয়িং 6 লাইন্স, পরবর্তী 6টি লাইন যেটাকে ষষ্ঠক বলা হয়, সেস্টেট ইংরেজিতে বলা হয়, অফ দ্য সেস্টেট কিপ টু দ্য রাইম স্কিম সিডি সিডি সিডি, এটা হচ্ছে এই ষষ্ঠকের ছন্দ। দ্য পোয়েট সিজ দ্য সিটি অ্যাজ পার্ট অফ দ্য ন্যাচারাল ল্যান্ডস্কেপ, কবি লন্ডন শহরটিকে কোনো একটা শহর বলে না ভেবে বেশি প্রেফার করেছেন, প্রাকৃতিক আশ্চর্য রূপে কল্পনা করতে বেশি পছন্দ করেছেন। হি ক্রিয়েটস এ পিকচার অফ কাম অ্যান্ড ওয়ান্ডার ইন দ্য আর্লি মর্নিং লাইট, তিনি এই কবিতাটিতে একটি প্রশান্তি এবং ওয়ান্ডার অর্থাৎ বিস্ময়ের একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন ইন দ্য আর্লি মর্নিং লাইট, ভোরের আলোতে। ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ডোরোথি, তার বোনের নাম আমরা জানি ডোরোথি, ডেসক্রাইব দ্য সিন বাই হার অ্যান্ড হার ব্রাদার ইন হার জার্নাল। হ্যাঁ, ডোরোথি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ভগিনী, এটাকে আমরা বলি, তার বোন, তিনি তার একটি জার্নালে তাদের এই অভিজ্ঞতাটাকে ডেসক্রাইব করেছেন, যেটা তিনি নিজে চোখে সেখানে অভিজ্ঞতা নিয়েছিলেন, এক্সপিরিয়েন্স করেছিলেন। তিনি তার জার্নালে কি লিখেছেন? ইট ওয়াজ এ বিউটিফুল মর্নিং, এটা খুব সুন্দর একটা সকাল ছিল। দ্য সিটি সেন্ট পলস উইথ দ্য রিভার, সিটি সেন্ট পলস এখানে লন্ডন শহরকে বোঝাচ্ছে, উইথ দ্য রিভার, সেই নদীর সঙ্গে, অর্থাৎ আমরা জানি লন্ডন শহরের মধ্যে দিয়ে টেমস নদী বয়ে চলে। হ্যাঁ, সেই লন্ডন শহর তার টেমস নদীর সঙ্গে, অ্যান্ড এ মাল্টিটিউড অফ লিটল বোটস, এবং সেই নদীতে ছোট ছোট অনেক বোটস দেখা যাচ্ছে, সেই বোটসগুলিকে নিয়ে মেড এ মোস্ট বিউটিফুল সাইট অ্যাজ উই ক্রসড ওয়েস্টমিনস্টার ব্রিজ, যখন আমরা ওয়েস্টমিনস্টার ব্রিজকে ক্রস করে যাচ্ছিলাম, মানে এই অর্থ হলো ওয়েস্টমিনস্টার ব্রিজটা ঠিক সেই টেমস নদীর উপর দিয়ে যায় এবং নিচ দিয়ে টেমস নদী বয়ে চলে। সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, সেই শহরটি এবং টেমস নদীর সহকারে যে নদীর উপরে অসংখ্য ছোট ছোট বোট দেখা যাচ্ছিল, অসাধারণ সুন্দর একটা দৃশ্য আমাদেরকে প্রেজেন্ট করছিল, আমাদেরকে দিচ্ছিল সেই ভোরের আলোতে। দ্য হাউজেস ওয়ার নট ওভারহাং বাই দেয়ার ক্লাউড অফ স্মোক, সেই ভোরের আকাশে সেই ছোট ছোট অসংখ্য বাড়ি, সেই বাড়িগুলো থেকে নির্গত ধোঁয়া, সেই ধোঁয়াগুলোর জন্য বাড়িগুলোর ওপরে ক্লাউড অফ স্মোক, সেই বাড়িগুলোর ওপরের বায়ুমণ্ডল হচ্ছে অস্পষ্ট হয়েছিল না, অর্থাৎ পরিষ্কার বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সেই বাড়িগুলোকে দেখা যাচ্ছিল এবং কোনো রকমের হেজিনেস অর্থাৎ অস্পষ্টতা ছিল না। হ্যাঁ, অ্যান্ড দে ওয়ার স্প্রেড আউট এন্ডলেসলি, এবং তারা দিগন্ত রেখা পর্যন্ত, হ্যাঁ, যতদূর চোখ যায়, যতদূর দৃষ্টি যায় তাদেরকে দেখা যাচ্ছিল। হ্যাঁ, ইয়েট দ্য সান শোন সো ব্রাইটলি
উইথ সাচ এ ফিয়ার্স লাইট। উদীয়মান সূর্য, উদীয়মান সূর্যের উজ্জ্বল আলোতে হ্যাঁ সম্পূর্ণ লন্ডন শহরটি এতটাই আলোকিত হয়ে উঠেছিল যে দ্যাট দেয়ার ওয়াজ সামথিং লাইক দ্য পিউরিটি অফ ওয়ান অফ নেচার্স ওন গ্র্যান্ড স্পেকটাকলস। স্পেকটাকলস মানে আমরা জানি চশমা, গ্র্যান্ড স্পেকটাকলস, নেচার্স ওন গ্র্যান্ড স্পেকটাকলস, অর্থাৎ যেন ওই প্রকৃতির দেওয়া কোনো বিশেষ চশমার মধ্যে দিয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে পারছি এবং সেই পিওরিটি অর্থাৎ বিশুদ্ধতাকে উপলব্ধি করতে পারছি। এমনই ছিল সকালবেলার সেই উদীয়মান সূর্যের প্রথম আলোতে স্নাত এই লন্ডন নগরী। এই হচ্ছে আমাদের কবিতাটির সম্পর্কে একটু ধারণা দিয়ে দেওয়া হলো। পরবর্তী টেক্সটটি এবার পরবর্তী আলোচনায় আমরা দেখব। টেক্সটে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে আমরা জানি পৃথিবী, হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। মোর ফেয়ার এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, ফেয়ার মানে সুন্দর। বলতে চাইছে যে কবি বলতে চাইছেন যে পৃথিবীর কাছে এর থেকে বেশি সুন্দর দেখানোর মতো কিছুই নেই। অর্থাৎ কবির সামনে তিনি এক ভোরে তার বোন ডরথির সঙ্গে ফ্রান্সে যাওয়ার পথে সেই টেমস নদীর ওপর দিয়ে যে সেতু, সেই সেতুর নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং সেই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ভোরের আলোতে লন্ডন শহরকে দূর থেকে দেখে কবি অভিভূত হয়ে যান এবং সেইখানেই দাঁড়িয়ে তিনি কবিতাটি রচনা করেন। এবং তখন তার সেই দৃশ্যটি দেখে মনে হয়েছে যেন পৃথিবীতে এর থেকে বেশি সুন্দর আর কোনো দৃশ্য হতে পারে না। পৃথিবীর কাছে আমাকে অর্থাৎ কবিকে দেখানোর জন্য এর থেকে বেশি সুন্দর আর কিছু নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল অর্থাৎ ভাবলেশীন, বোধহীন। ডাল উড হি বি অফ সোল, সোল অর্থাৎ আত্মা, হু কুড পাস বাই অর্থাৎ এমন সুন্দর একটি দৃশ্য যেটা দেখে কবি মুগ্ধ হয়ে গেছিলেন, এমন একটা দৃশ্য দেখে যে ব্যক্তি পাশ কাটিয়ে চলে যেতে পারে, অর্থাৎ এর গুরুত্ব যে না বুঝতে পারে সে ডাল হবে, সে এক অর্থে বোরিং হবে, অর্থাৎ তার নান্দনিক সৌন্দর্য উপলব্ধি করার মতো ক্ষমতা নেই তার। এ সাইট এখানে দৃশ্য, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এমন একটা দৃশ্য যে দৃশ্য টাচিং অর্থাৎ হৃদয়স্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি গৌরবান্বিত এবং অপরূপ মহিমাময় সৌন্দর্য আছে যে দৃশ্যের, তাকেই বলা হচ্ছে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ মহিমাময় গৌরবময় এমন একটা দৃশ্য যেটা নাকি হৃদয়কে স্পর্শ করে যায়, টাচ করে যায়। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট। দিস সিটি এই শহরটি নাও বলতে কখন, সেই ভোরের মুহূর্তটাকে বোঝানো হচ্ছে। নাও ডোথ অর্থাৎ ডাজ, লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট অর্থাৎ আমরা জানি পোশাক, ওয়্যার পরিধান করা, অর্থাৎ এই লাইনটাকে বুঝতে গেলে পরের লাইনটা বুঝতে হবে। ওয়ার্ড মিনিংটা দেখে নিই। টু শো মোর ফেয়ার যেটা আমরা ফার্স্ট লাইনে পড়লাম, দ্য পোয়েট এস্টাবলিশেস দ্য সিটি অফ লন্ডন অ্যাজ দ্য বেস্ট অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য যদি হয়ে থাকে সেটা হচ্ছে এই সিটি অফ লন্ডনের ভোরের দৃশ্যটি। যাই হোক, এই যে লাস্ট লাইনটি ছিল, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। বিউটি অফ দ্য মর্নিং বলছেন যে কবি বলতে চাচ্ছেন যে সকালবেলায় যেন আমাদের সেই লন্ডন শহরটি একটি বিশেষ পোশাক পরেছে। এই ভোরের সোনালি আলোয় স্নাত লন্ডন নগরীকে এত সুন্দর দেখাচ্ছে যেন কবির মনে হয়েছে যে লন্ডন শহরটি একটি বিশেষ পোশাক পরিধান করেছে। সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট অর্থাৎ চারিদিকে নিস্তব্ধ, বেয়ার অর্থাৎ উন্মুক্ত অনাবৃত,
কার কাছে? প্রকৃতির কাছে। লন্ডন শহর যেন প্রকৃতির কাছে নিজেকে উন্মুক্ত করে মেলে ধরেছে, তুলে ধরেছে সেই ভোরের সোনালি আলোতে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। শিপস অর্থাৎ জাহাজ, টাওয়ার্স, ডোমস অর্থাৎ গম্বুজ, থিয়েটার্স অর্থাৎ রঙ্গশালা, অ্যান্ড টেম্পলস অর্থাৎ মন্দির, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস এয়ার অর্থাৎ ধোঁয়াহীন বাতাস, অর্থাৎ ফ্রেশ এয়ার, যেটাকে আমরা বুঝি নির্মল বাতাস বাংলায়। এবার কবি এখানে কি বলতে চাইছেন? লন্ডন শহরটি একটি ব্যস্ততম শহর। সেই সময়ের বাণিজ্যিক কেন্দ্র ছিল আমাদের লন্ডন শহরটি। যে ভোরের মুহূর্তে কবি লন্ডন শহরটিকে সেই সূর্যের সোনালি আলোয় আলোকিত লন্ডন শহরটিকে দেখেছেন, সেই মুহূর্তে সমগ্র শহর নিস্তব্ধ। শহরের দৈনন্দিন ব্যস্ততা, যাতায়াত, যানবাহন, কলকারখানা, এখানে বলছে শিপস অর্থাৎ জাহাজ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অর্থাৎ এইখানে এইসব জায়গাগুলিতে, অ্যান্ড টেম্পলস, এইসব জায়গাগুলোর যে ব্যস্ততা, যে দৈনন্দিন কর্মব্যস্ততা এবং যানবাহনের যে কোলাহল, বিজিনেস, বাসেল, হারি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দূষণ। সেই দূষণ, সেই প্রতিদিনকার প্রাত্যহিক কর্মজীবনের সেই ব্যস্ততা এবং দূষণ লন্ডন শহরে তখনও শুরু হয়নি। সেই ভোরের মুহূর্তের কথা বা ভোরের মুহূর্তে কবি সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে লন্ডনের সেই সৌন্দর্য উপলব্ধি করছেন। তাই সেই মুহূর্তে কবি দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছেন যে এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, এবং সেই খোলা আকাশ পর্যন্ত বিস্তৃত এবং সুদূর প্রান্তর পর্যন্ত বিস্তৃত এই শিপস, টাওয়ার্স অ্যান্ড ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এদেরকে দেখা যাচ্ছে। কিসের জন্য দেখা যাচ্ছে? স্মোকলেস এয়ারের জন্য। অর্থাৎ কবির বক্তব্য যে সেই নির্মল বাতাস এবং ফ্রেশ এয়ার, ধোঁয়াহীন বাতাস হওয়ার ফলে, সেই ভোরের সময়ে ধোঁয়াহীন বাতাস হওয়ার ফলে এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস সব যেন সূর্যের সেই ভোরের সোনালি আলোয় আলোকিত হয়ে গ্লিটার করছে, অর্থাৎ ঝকঝক করছে এবং উজ্জ্বলভাবে আলোকিত হয়ে উঠেছে। যাই হোক, পরের লাইনগুলোতে যাচ্ছি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। নেভার এটা নেয়ারটাকে আমি এর আগেও উল্লেখ করেছিলাম, এটাকে কন্ট্রাকশন বলে। নেভার, NEVER, এটাকে শর্টে লেখা হয়েছে কবির ভাষায়। তো নেয়ার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, অর্থাৎ নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। স্টিপ কথাটির অর্থ হচ্ছে সূর্য উদয় হওয়া, ওপরে ওঠা। আরেকটি অর্থ নিমজ্জিত করা। তো যাই হোক, এক একজন এক এক রকমভাবে একটা কবিতাকে ব্যাখ্যা করে, তাতে ভুল কিছু নেই, তাতে কোনো দোষ নেই। এটাই কবিতার সৌন্দর্য এখানেই। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য এর থেকে বেশি সুন্দরভাবে কোনো দিনও এই শহরকে, এই লন্ডন নগরীকে এত সুন্দরভাবে আলোকিত করে উঠতে পারেনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আলোয়, অর্থাৎ সূর্য তার প্রথম আলোয়, ভোরের প্রথম আলোয় লন্ডন নগরীকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেনি। এবং যেই প্রথম আলোটি, যেই সোনালি আলোটি কার উপর পড়ছে? ভ্যালির উপর পড়ছে, উপত্যকা, রক অর হিল, পর্বতের উপর পড়ছে, এবং তারাও একই সঙ্গে আলোকিত হয়ে উঠছে। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এবং এর আগে আমি কখনোই এত প্রশান্তি, এত গভীরতা এই ভোরের আকাশে, ভোরের বায়ুমণ্ডলে অনুভব করিনি।
এবং আমার কাছেও এই প্রশান্তি গভীরতা আমার কাছেও প্রথম। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। দ্য রিভার বলতে এখানে নিঃসন্দেহে এখানে টেমস নদীর কথা বলা হচ্ছে। আমরা জানি লন্ডন শহরের মধ্যে দিয়ে টেমস নদী বয়ে চলেছে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, এই লাইনটার একটা অন্তর্নিহিত অর্থ আছে। আমরা জানি যে একটু আগে আমি উল্লেখ করলাম লন্ডন শহর তৎকালীন একটি বাণিজ্য কেন্দ্র ছিল এবং সেই টেমস নদীটাকে তারা প্রচুর পরিমাণে বাণিজ্যের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে প্রচুর ভ্রমণকারী ট্রাভেলার্স তারা এই নদীটাকে ব্যবহার করত। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে কর্মব্যস্ততা, দৈনন্দিন জীবনের ব্যস্ততা শুরু হয়ে গেলে শহরে যেরকম যানবাহনের সংখ্যা বাড়বে এবং দূষণের সংখ্যা বাড়বে, একই সঙ্গে সেই টেমস নদীতেও প্রচুর পরিমাণে বোটস, জাহাজ অর্থাৎ শিপস, তাদেরও ব্যস্ততা এবং কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। অর্থাৎ তার ফলে কি হয় যে টেমস নদী তার নিজস্ব গতিতে বইতে বাধাপ্রাপ্ত হবে। তাই এখানে কবি বলতে চেয়েছেন যে সেই ভোরের ওই মুহূর্তে সেই টেমস নদী যেন নিজের আনন্দ, নিজের মন মতো, নিজের গতিবেগে বইছে, তাকে বইতে দেওয়া হচ্ছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম asleep। ডিয়ার গড অর্থাৎ এটা একটা এক্সক্লামেশন মার্কের সঙ্গে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটাকে তোমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মতো করে আবেগ সূচক একটা বাক্য হিসেবে ধরতে পারো। ডিয়ার গড আমরা বলি, আমরা কখনো কখনো আনন্দে অভিভূত হয়ে গেলে পরে আমরা বলে উঠি, ইস কি সুন্দর, হ্যাঁ, হে ভগবান কি সুন্দর, এই রকম। তাই আমাদের কবি এখানে সেই লন্ডনের দৃশ্য, সেই ভোরের আলোয় স্নাত লন্ডনের আলোকিত লন্ডনের দৃশ্য দেখে তিনি অভিভূত এবং তিনি আবেগে আপ্লুত হয়ে তিনি বলে উঠেছেন, ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম asleep। বাড়িগুলো অর্থাৎ দূর দূরান্ত পর্যন্ত যে বাড়িগুলো দেখা যাচ্ছে তারা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, এটা ভোর। তাই সেই বাড়িগুলো, সব বাড়িগুলোকে মনে হচ্ছে যেন তারা ঘুমিয়ে আছে, নিস্তব্ধতায় পরিপূর্ণ চারিদিক। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং এখানে মাইটি হার্ট, মাইটি অর্থাৎ শক্তিশালী, হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড, এখানে নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে এখানে লন্ডন শহরটাকে, যেহেতু বাণিজ্যের একটা প্রাণকেন্দ্র ছিল, তাই লন্ডন শহরটাকে আমরা মাইটি হার্ট, কবি এখানে মাইটি হার্ট, একটা বিশাল এবং শক্তিশালী হৃদয়ের সঙ্গে তুলনা করেছেন লন্ডন শহরটাকে। যেন একটা কোনো দেশের একটা রাজধানীকে আমরা ক্যাপিটাল বলি, হার্ট অফ দ্য কান্ট্রি অনেক সময় বলা হয়, ঠিক সেরকম লন্ডন শহরটাকে এখানে মাইটি হার্টের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বলা হচ্ছে যে অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। লাইং স্টিল অর্থাৎ নিস্তব্ধ হয়ে নিথর দেহে সে পড়ে আছে, অর্থাৎ ঘুমোচ্ছে সেই ভোরের আলোয়। অর্থাৎ দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা এখনো শুরু হয়নি। এই লাস্ট লাইনটি খুব একটা কন্ট্রোভার্সিয়াল লাইন, অর্থাৎ বিতর্কিত লাইন। আমি একটু আগেই বললাম যে একজন এই কবিতা বা যে কোনো কবিতাই হোক না কেন, একজন একই কবিতার আলাদা আলাদা ব্যাখ্যা, আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন করতেই পারে, তাতে কোনো দোষ নেই। এখানে আমাদের বিভিন্ন স্কলার্সরা যারা রিসার্চ করে বিভিন্ন এই সমস্ত সাহিত্য নিয়ে, তাদের ব্যাখ্যাগুলো থেকে যা উঠে আসছে আমি সেগুলোই আলোচনা করছি। বলা হচ্ছে যে এই যে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, লাইং স্টিল কথাটার আরেকটা অর্থ হয়, যে আরেকটা সম্ভাব্য অর্থ যেটা বলা হয় যে স্টিল অর্থাৎ নিথর দেহ। আমি একটু আগে বললাম, তো নিথর দেহ আমরা কি বুঝি, এই শব্দটা থেকে আমরা কি বুঝতে পারি? দেহ নিথর কখন হয়? যখন আমরা একটা মৃতদেহের সামনে দাঁড়িয়ে থাকি, সেই মৃতদেহটাকে আমরা নিথর বলতে পারি। জীবিত অবস্থায় কিন্তু তাকে আমরা নিথর দেহ বলতে পারি না, বা বলাটা ঠিক হবে না। তার মানে
বলা হতে পারে যে লন্ডন শহর মৃত, অর্থাৎ তার মধ্যে প্রাণ নেই, নিষ্প্রাণ। এবং এই তথ্যটা, এই যে নিথর দেহ বা লন্ডন শহর যে একটা মৃতদেহর যে দেহের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেটার প্রমাণ আগের একটা লাইনে আমরা পাই। সেটা কোথায়? এই যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ দ্য বিউটি অফ দ্য মর্নিং। আরেক লাইন আগে যাচ্ছি আমরা। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। দিস সিটি, এই শহরটি এখন এই মুহূর্তে, ডোথ লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো পড়ে রয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যকে। অর্থাৎ এটা বাস্তব নয়। বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে যখন দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, লন্ডন শহর তার আসল রূপে আমাদের সামনে আসবে, সেইটা হচ্ছে বাস্তব। এবং এটা একটা পোশাকের মতো, যেটা একটা মিথ্যা। কি করে? সাইলেন্ট, বেয়ার, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এসব একটা মিথ্যা। লাই অর্থাৎ এখানে মিথ্যা। এছাড়াও আমি দুটো বিষয় উল্লেখ করতে চাইব। এক হচ্ছে আমাদের প্রথম স্ট্যান্জা যেটা ছিল, প্রথম, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল would he be of soul who could pass by a sight so touching in its majesty. This city now doth like a garment wear, the beauty of the morning, silent bear. এখানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি এই সমগ্র কবিতাটিতে পার্সনিফিকেশন ব্যবহার করেছেন। হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন হচ্ছে কোনো জড়বস্তুর মধ্যে ব্যক্তিত্ব অর্থাৎ জীবত্ব আরোপ করা, অর্থাৎ কোনো মানুষ রূপে সেই জড়বস্তুটিকে ট্রিট করা, মনে করা যেন সে কোনো একজন মানুষ। এখানে দিস সিটি, এখানে এটাকে সিটি অর্থাৎ লন্ডন শহরকে বোঝাচ্ছেন তিনি। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, পোশাক পরছে যেন সিটি, আমাদের লন্ডন শহরটি। অর্থাৎ পোশাক পরিধান করা, এই কাজ যেন একজন মানুষ রূপে সেই সিটিটাকে কল্পনা করা হচ্ছে। এই এখানে একবার। দ্বিতীয়বার আমরা কোথায় পাই? দ্বিতীয়বার পার্সনিফিকেশনের ঝলক পাই আমরা শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, যেন মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলার কাজটাও যেন এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলসকে পার্সনিফাই করছেন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। হিজ কাকে বলে? কোনো মানুষকে, মেল কোনো ব্যক্তিকে হিজ বলে উল্লেখ করা হয়, কোনো জড়বস্তুকে হিজ বলা হয় না। অর্থাৎ এখানে সূর্যকে এখানে পার্সনিফাই করা হচ্ছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, নেয়ার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। দ্য রিভার অর্থাৎ এখানে টেমস নদীর কথা বলা হচ্ছে, গ্লাইডেথ অ্যাট হিজ, আবার টেমস নদীকে পার্সনিফাই করা হলো অ্যাট হিজ ওন সুইট উইল। ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম asleep, বাড়িগুলো যেন ঘুমিয়ে আছে। বাড়ি ঘুমায় না, কোনো সজীব বস্তু ঘুমোয়। অর্থাৎ হাউজেস, বাড়িগুলোকে আবার পার্সনিফাই করা হলো। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট, লন্ডন শহরকে আমি একটু আগেই ব্যাখ্যা করলাম যে লন্ডন শহরকে একটা শক্তিশালী হৃদয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, জায়েন্ট হার্ট বলা হচ্ছে। তাহলে লন্ডন শহরকে মাইটি হার্ট বলাতে পুনরায় তাকে আবার পার্সনিফাই করা হলো, ইজ লাইং স্টিল, যেন নিথর দেহ তার পড়ে আছে। এইভাবে ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটিতে একাধিকবার পার্সনিফিকেশন ব্যবহার করেছেন। তাহলে আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এবং যদি কোনো লাইন বা কোনো একটা কোটেড লাইনের অর্থ না বোঝো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেইটার আরেকবার ব্যাখ্যা করার চেষ্টা করব বা সেখানে লিখে দেব।
কমেন্ট বক্সে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি কমেন্ট বক্সে দিতে থাকবো, ডেসক্রিপশনে দিতে থাকবো, তোমরা ফলো করো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।